মধ্যপ্রাচ্যের যুদ্ধের পঞ্চম দিনে বড় দুটি খবর এখন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এর প্রথমটি হলো আমেরিকার ৯,০০০ কোটি টাকা খরচের র্যাডার সিস্টেম ইরান উড়িয়ে দিয়েছে তাদের ড্রোন দিয়ে। আর ইরান এই ড্রোন তৈরি করেছে মাত্র $1,000 দিয়ে নিজেদের দেশেই। অর্থাৎ যুদ্ধে এবার বড় হয়ে উঠতে চলেছে অর্থনীতির হিসেব নিকেশ। কয়েক হাজার ডলার মানে কয়েক লাখ টাকার ড্রোন ধ্বংস করেছে ৯,০০০ কোটি টাকার বিশাল র্যাডারকে। এই যুদ্ধ এভাবে চলতে থাকলে আমেরিকার বেহাল অর্থনীতি কি তাহলে আরও ভয়াবহ হতে চলেছে? এই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে আমেরিকায়। পরিস্থিতি বুঝে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও এর দায় চাপিয়ে দিয়েছেন আগের বাইডেন সরকারের ঘাড়ে। তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে বাইডেনই আমেরিকার অস্ত্র ভাণ্ডারকে বেহাল করে রেখেছেন। যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এখন কেন পেছনে ফিরে তাকাতে হচ্ছে আমেরিকাকে? তারা কি আগে জানতো না তাদের অস্ত্র ভাণ্ডারের এই বেহাল অবস্থার কথা? নাকি ভেবেছিল খোমেনেইকে মারতে পারলেই ইরান পুরো শেষ হয়ে যাবে, প্রত্যাঘাত আর আসবেই না? এ তো গেল প্রথম বড় ধাক্কা। এরপরে যে খবরটা বলবো সেটা শুনলে আরও চমকে যাবেন। আমেরিকার ইতিহাসে আগে যা কখনো ঘটেনি তা এবার ঘটতে চলেছে। আমেরিকার সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্টই সেনাবাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফ। আর এবার সেই কমান্ডার ইন চিফের নেতৃত্বকেই খোলাখুলি চ্যালেঞ্জ করেছেন সে দেশের ৩৮ জন চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সামরিক কমান্ডার। এদের মধ্যে রয়েছেন ৭ জন ৪ তারা পাওয়া জেনারেল। এরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন দেশের সেনাকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। Something just happened in Washington that almost never happens in American history. And the people at the center of it are the last people anyone expected to speak out. In a move that has stunned political insiders, national security experts, and even members of Congress, a group of some of the most senior military leaders in the country has broken one of the most sacred traditions of the U.S. Armed Forces. বুঝতেই পাচ্ছেন দেশের মধ্যে কতটা চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গদি কি ক্রমশ টলমলে হয়ে উঠছে? আর এর মধ্যেই এসেছে আরও একটা মারাত্মক খবর, যা গোটা ভারতীয় উপমহাদেশের পক্ষেই চূড়ান্ত উদ্বেগের। সে খবরটি হলো ইরানের তরফ থেকে তাদের জেনারেল পর্যায়ের এক অফিসার ঘোষণা করে দিয়েছেন চীন ছাড়া হরমুজ প্রণালী দিয়ে আর কোনো দেশে তেল পরিবহন তারা করতে দেবে না। না, এতদিনের বন্ধু ভারতকেও না। তার কারণ মোদির ভূমিকায় তারা কি ভারতকে এখন আর বন্ধু রাষ্ট্র বলে মনে করছে না? তবে এ নিয়ে যথারীতি একেবারে চুপ আমাদের প্রধানমন্ত্রী মোদি। অন্ধভক্তরা অবশ্য এখনও আশা করে বসে আছেন যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধে বিশ্বগুরু একেবারে মৌনী বাবা হয়েই আসল মাস্টার স্ট্রোকটি দেবেন। তবে ততদিনে ভারতের তেলের ভাণ্ডার কার্যত শুকিয়ে যাবে কিনা তা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু চুপ করে বসে থাকলেই তো আর প্রলয় বন্ধ থাকে না। ভারতের প্রধানমন্ত্রীর মৌনী বাবা হয়ে বসে থাকাটা কতটা বিপদের মুখে ফেলতে চলেছে দেশকে। বিরোধী দলের নেতা নেত্রীরা এ নিয়ে একেবারে পয়েন্ট ধরে ধরে মুখ খুলেছেন। প্রধানমন্ত্রী মোদি যুদ্ধ রবের মধ্যেই ইসরায়েল সফর করেছিলেন। সেখানে ইসরায়েলের পাশে থাকার বার্তাই তিনি দিয়ে এসেছেন। ভারতের চিরকালীন পররাষ্ট্র নীতির একেবারে উল্টো পথে হেঁটে মোদি যে তথাকথিত মাস্টার স্ট্রোক হেঁকে এসেছেন, তার ফল কি এবার ভুগতে হবে দেশের মানুষকে? যুদ্ধের ইঙ্গিত কিন্তু তেমনটাই বলছে। আর এখন এই প্রশ্ন তুলছে বিরোধীরাও। আজকের এই এপিসোডে এই মারাত্মক পরিস্থিতির বিশ্লেষণ করব আর জানাবো কিভাবে বড় অর্থনৈতিক আঘাত আসতে চলেছে এদেশে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এমন একটা সময় ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফরে গিয়েছিলেন যখন যুদ্ধের দামামা কার্যত বেজে গিয়েছিল। গোটা বিশ্ব মোদির এই সফরের কথা শুনে তাই যথেষ্ট অবাকও হয়েছিল।
কংগ্রেসের অভিযোগ, আমাদের ইন্টেলিজেন্স বিভাগ কি প্রধানমন্ত্রীকে এই যুদ্ধের কথা জানায়নি? নাকি তাদের তথ্য পাওয়া সত্ত্বেও মোদি অন্য কোনো বাধ্যবাধকতায় ইসরায়েলে গিয়েছিলেন? কিন্তু ইসরায়েলে গিয়ে একেবারে পাক্কা বিশ্বগুরুর মতো যুদ্ধের সব আশঙ্কাকে তিনি নষ্ট করে দিয়ে আসতে পারতেন না? নেতানিয়াহুকে বলতে পারতেন না এতে ভারতের অর্থনীতিতেও মহাবিপদ আসবে? সেটা করলে তো খোদ ট্রাম্পও তাকে বিশ্বগুরু হিসেবে মেনে নিতেন। আমরাও বলতে পারতাম তিনি সত্যি ওয়ার বন্ধ করতে পারেন। কিন্তু এই অলীক ঘটনা ঘটেনি। বিরোধীদের অভিযোগ এর কারণ এপস্টিন ফাইল এবং আদানি ফাইল, দুটো ফাইলই ট্রাম্পের দেশের। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এক ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সফরের এক সপ্তাহ আগেই আমেরিকা এবং ইসরায়েল ঠিক করে নিয়েছিল ইরান আক্রমণ করা হবে। তাহলে মোদীকে তারা ওই সময় আমন্ত্রণ করেছিল কেন? মোদীর সফর শেষের 48 ঘন্টার মধ্যেই ইরানের উপর হামলা হয়। শুরুতেই মারা যান ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই। আর একদা মিত্র ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরে আজ পর্যন্ত শোক প্রকাশের একটি বাক্যও বলতে পারেননি মোদী। তার ফল কি এবার ভুগতে হবে দেশের মানুষকে? অন্ধভক্তরা হঠাৎই এক বিচিত্র যুক্তি নিয়ে ময়দানে নেমেছে। তাদের বক্তব্য, ইরান 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছিল। এই প্রসঙ্গে ইতিহাস মূর্খ অন্ধভক্তদের কিছু তথ্য জানাবো, তবে তার আগে বলে নিই তেল নিয়ে কিরকম মারাত্মক বিপদে পড়তে চলেছে ভারত। আমাদের দেশের পেট্রোলিয়ামের ভাণ্ডারের সঞ্চয় এখন কতটা? সংবাদ সংস্থা বলছে তা মাত্র 3 সপ্তাহের কিছুটা বেশি। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এপস্টিন ফাইলের দৌলতে গোটা বিশ্বে এখন বেশ পরিচিত নাম। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি গদি মিডিয়ার চ্যানেলে অনেক ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু এই সংকটের মোকাবিলার কোনো রোডম্যাপ কি তিনি দিলেন? না, তা তিনি দেননি। বরং ভারতের তেলের ভাণ্ডার নিয়ে হরদীপ সিং পুরী আগে কি বলেছিলেন তা তুলে একটি নতুন অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সাকেতের অভিযোগ, গত মাসেই পেট্রোলিয়াম মন্ত্রী সংসদে বলেছিলেন ভারতের কাছে 74 দিনের তেল মজুদ আছে। আর এখন যখন ইরানকে ঘিরে সংঘাত আরও বাড়ছে, তখন মোদী সরকারেরই পেটোয়া সংবাদ সংস্থা বলছে ভারতের কাছে মাত্র 25 দিনের তেল মজুদ রয়েছে। মাত্র এক মাসে 74 দিনের মজুদ কমে গিয়ে 25 দিনে কিভাবে নেমে এলো? তাহলে কি ওই সংবাদ সংস্থাটি ভুল খবর ছড়িয়েছে, নাকি অন্য কোনো ঘটনা নেপথ্যে ঘটছে? কেন এটা জানা খুব জরুরি? কারণ ইরান আর্মির জেনারেল আব্রাহিম জাবারি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, আমরা শত্রুকে জানিয়ে দিয়েছি যদি তারা আমাদের প্রধান কেন্দ্রগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাহলে আমরা পুরো এলাকার সমস্ত অর্থনৈতিক কেন্দ্রে হামলা করব। তারা যেন জেনে রাখে পাল্টা হামলা হবেই। আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। আর এতে তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল পিছু $60 থেকে $80 হয়ে গেছে। খুব শিগগিরই তা $200 পৌঁছতে পারে বলে মনে করছেন ইরানের ওই জেনারেল। অর্থাৎ ইরানের জেনারেলের পূর্বাভাস তেলের দাম খুব শিগগিরই 3 গুণেরও বেশি হতে পারে। আর ভারতের তেল আমদানির একটি বড় অংশই হরমুজ প্রণালী দিয়েই আসে। ফলে ভারত সহ এই উপমহাদেশের সব দেশের উপরেই এর বড় প্রভাব পড়তে পারে। ইব্রাহিম জাবারি বলেছেন, আমরা বিশ্বকে জানাচ্ছি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহন করার চেষ্টা করলেই আমরা তার উপর হামলা করব। ইতিমধ্যেই আমরা একাধিক জাহাজকে টার্গেট করেছি। কয়েক ঘন্টা আগেও আমরা আরও একটি জাহাজে হামলা করেছি। এবার আলোচনার খুব গুরুত্বপূর্ণ একটি অংশে ঢুকব, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। সেটা কি? ইন্ডিয়ান ন্যাশনাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে মোট 27টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখন হরমুজ অঞ্চলে আটকে রয়েছে। এর ফলে প্রায় 100 কোটি টাকারও বেশি শিপিং সম্পদ এখন বিপদের মুখে।
ভারতের প্রায় 85% এলপিজি এখন এই পথ ধরেই আসে। যুদ্ধ শুরুর পর কাতার থেকেও 40% গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে কি ভারতে রান্নার গ্যাসের সংকট দেখা দিতে পারে? খবর বলছে ইরান চীনের পতাকাবাহী জাহাজকে ছাড় দিচ্ছে। আর এর ফলে প্রশ্ন উঠেছে, ভারত যদি ইরানের উপর হামলার নিন্দে করত, খামেনেইয়ের মৃত্যুর পর শোক প্রকাশ করে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখত, তাহলে কি ভারতীয় জাহাজও এই ছাড়টা পেতে পারত? ইরাক যুদ্ধের সময় তো ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একেবারে আমেরিকার মাটিতে দাঁড়িয়েই ওই যুদ্ধের প্রবল বিরোধিতা করেছিলেন। এটা কি করতে পারতেন না মোদি? সাংবাদিক তথা কলামিস্ট মনীষ সিং এ ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান বহু দশক ধরে ভারতের পরম মিত্র ছিল। এমনকি খামেনেইয়ের সরকার ওআইসিতে ভারতের বিরুদ্ধে যত প্রস্তাব এসছে তার নস্যাৎ করে ভারতের পাশেই দাঁড়িয়েছে। ভারতকে তারা সস্তায় এবং ভারতীয় মুদ্রা রুপিতে তেল দিয়েছে। অনেক সময় পেমেন্ট আটকে থাকলেও তেল সরবরাহ বন্ধ করেনি। খামেনেই ভারতকে চাবাহার বন্দর দিয়েছিল, আফগানিস্তানে ভারতের স্বার্থ রক্ষা করতে সাহায্য করেছিল। কিন্তু সেই খামেনেইয়ের হত্যার ঘটনাতেও কেন ভারত একটা শোক প্রকাশও করল না? আর এর ফল কি আজ বাজারে প্রবলভাবে দেখা গেছে। এদিন রুপির রেকর্ড পতন হয়েছে। ডলারের তুলনায় রুপি এখন 92 এর ঘরে ঢুকে পড়েছে। আর ভারতের শেয়ার বাজার থেকে লগ্নিকারীদের প্রায় 10 লক্ষ কোটি টাকা মুছে গিয়েছে। এবার মোদি সমর্থক গদি মিডিয়ার কিছু মিথ্যে ধারণার মুখোশও খোলা দরকার। এমনিতেই ইতিহাস মূর্খ অন্ধভক্তদের উত্তর দেওয়ার চেষ্টা না করাই ভালো। তবে ইতিহাস তুলে তারা বলছে 1965 এবং 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ইরান পাকিস্তানের সমর্থক ছিল। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু অর্ধসত্য। কারণ সে সময় শাহ রেজা পাহলভি ছিলেন ইরানের শাসক, আর তিনি ছিলেন আমেরিকারই কাঠপুতুল। তার বিরুদ্ধে বিদ্রোহ করেই ক্ষমতায় এসেছিল এই সরকার। তাই এই ইরান এবং সেই ইরান তো এক নয়। তাছাড়া বাংলাদেশ যুদ্ধে তো আমেরিকাই ভারতের উদ্দেশ্যে 7ম নৌবহর পাঠিয়েছিল। তাহলে মূর্খের দল সে দেশের ট্রাম্পকে মাই ডিয়ার ফ্রেন্ড বলে কি করে? আর সে সময় এবং সব সময় ভারতকে সমর্থন দিয়েছে রাশিয়া। অথচ ট্রাম্পের হুমকিতে ভারত রাশিয়ার সস্তা তেল কেনা কেন বন্ধ করে দিল? আসলে এসব প্রশ্নের উত্তর কি লুকিয়ে আছে অ্যাপস্টিন এবং আদানি ফাইলেই? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।